আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। ঘরের দরে বাংলাদেশের জেলখানা থেকে ছাড়া পাওয়া জঙ্গিরা নতুন করে দেশের নিরাপত্তার জন্য মাথা ব্যথা হয়ে উঠেছে। বিস্ময়কর এবং ভয়ঙ্কর তথ্য হলো, বাংলাদেশের এই জঙ্গিরা ব্যাপক বিধ্বংসী আইইডি বোমা বানাচ্ছে। সবশেষ এমন 3টি বোমা উদ্ধার করেছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গণমাধ্যমের সবশেষ শিরোনাম হলো, এরকম 100টি প্রেসার কুকার বোমা জঙ্গিদের হাতে আছে বলে দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 2 বছর ধরে প্রথমে ইউনূসের সরকার, তারপর বিএনপি সরকার প্রকাশ্যে দেশে জঙ্গি নেই দাবি করলেও এখন পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। দেশের এমন পরিস্থিতির মধ্যে খোদ জাতিসংঘের এক প্রতিবেদনে আরো গুরুতর তথ্য বেরিয়ে আসছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ছোট আকারের ইউনিট বা সেল গঠনের চেষ্টা করছে ভারতীয় উপমহাদেশের আল কায়দা বা একিউআইএস। প্রতিবেদনে বলা হয়েছে, একিউআইএস বাংলাদেশের ছোট ও বিকেন্দ্রীভূত সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। বড় আকারের সাংগঠনিক কাঠামোর পরিবর্তে সংগঠনটি এখন ছোট ছোট ইউনিটের পাশাপাশি সরবরাহ ও অর্থায়নের নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল নিয়েছে। 2017 সালের পর এই প্রথম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সহায়ক সংস্থাটি আবারও বাংলাদেশে আল কায়দার কোন শাখা বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে বলে সতর্ক করলো। প্রশ্ন হলো, গত 2 বছর ধরে দুটি সরকারের শীর্ষ প্রতিনিধিরা যেভাবে বলে গেছেন জঙ্গিবাদ ছিল বিগত আওয়ামী লীগ সরকারের নাটক, এমনকি জঙ্গি হিসেবে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পট পরিবর্তনের পর উল্টো পুলিশ ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বাদী ও সাক্ষী করেছেন, তারা এখন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এই প্রতিবেদনের পর কি বলবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2016 সালের 5 মে বিবিসি বাংলা একটি প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশে আইএস আল কায়দার নামে কারা। ওই প্রতিবেদনটিতে বলা হয়েছিল, বাংলাদেশে তখন একের পর এক খুনের পর দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এবং আনসার আল ইসলাম নামে আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা একিউআইএস। 2015 সালে ইতালীয় নাগরিক হত্যার পর প্রথম আইএস দায়িত্ব স্বীকার করেছিল। একই বছর লেখক অভিজিৎ রায় হত্যার পর আল কায়দা এই হত্যার প্রথম দায়িত্ব নেয়। বিবিসি বাংলার হিসেবে 2015 থেকে 2016 সালে অন্তত 6টি হত্যাকাণ্ডে আল কায়দা এবং 13টিতে আইএস দায় নিয়েছিল। তখন বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেনজির আহমেদ, যিনি পরে আইজিপি ছিলেন এবং কিছুদিন আগে দুবাইতে গ্রেপ্তার হয়েছিলেন। বেনজির আহমেদ যখন র্যাবের মহাপরিচালক ছিলেন, তখন গ্রেপ্তার হওয়া 49 জন আদালতে জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছিল এবং এদের সবারই বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছিল। কারাগারের সূত্রগুলো বলছে, প্রথমে জুলাই আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে এদের বেশিরভাগ পালিয়ে যায়। বাকিরা 24-এর 5ই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে বের হয়ে যায়। আওয়ামী লীগ আমলে যারা জঙ্গি সংশ্লিষ্টতার জন্য গ্রেপ্তার হয়েছিল, বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছিল, ইউনূস সরকার আমলে জামিনে মুক্ত হয়ে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর বাদী কিংবা সাক্ষী হয়ে গেছে। গত 29শে জুলাই প্রচারিত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এক সময় জঙ্গিবাদের অপরাধে অভিযুক্তরা কিভাবে আইসিটিতে সেনা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোতে সাক্ষী হয়ে যাচ্ছে। সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে আমরা নাম প্রকাশ না করলেও আমাদের হাতে আসা তথ্য প্রমাণের ভিত্তিতে দেখা যাচ্ছে এমন কমপক্ষে 4 জন আইসিটিতে সাক্ষ্য দিয়েছে তাদের বিরুদ্ধে, যারা তাদেরকে এক সময় হাতে নাতে গ্রেপ্তার করেছিল। গত 1 জুলাই দৈনিক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কেরানীগঞ্জের বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার শেখ আল আমিন ও অলিউল্লাহর অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক পুলিশ কর্মকর্তার বিচার চলছে। বিগত 2 বছর ধরে যখনই বাংলাদেশে জঙ্গিদের উত্থান দেখা গেছে, তখন সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়েছে বাংলাদেশে জঙ্গিবাদের ঘটনাগুলো আওয়ামী লীগ আমলের নাটক ছিল। সবশেষ সাভার, আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যে একের পর এক শক্তিশালী আইইডি বোমা পাওয়া যাচ্ছে, সেগুলোর মূল হোতা হিসেবে পুলিশ শনাক্ত করেছে বোমারু মামুনকে। অথচ এই বোমারু মামুন বিগত আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হয়ে 9 বছর জেলে ছিল। তার বিরুদ্ধে আত্মঘাতী বোমা হামলার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও 24-এর 5 আগস্টের পর আদালত তাকে জামিন দেয়। বিস্ময়কর হলেও সত্যি, জামিন দেওয়ার সময় আদালত নিজ বয়ানে বলেছিলেন ওই সময় আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদের নামে নাটক সাজিয়েছিল ফ্যাসিস্ট বিরোধীদের বিরুদ্ধে। অথচ এখন এই বোমারু মামুন পুলিশ আর সরকারের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে গেছে।
রাজধানীর মতিঝিল, আশুলিয়া, সাভার থেকে উদ্ধার হওয়া শক্তিশালী আইইডি বোমাগুলোর কারিগর এই বোমারু মামুনি তৈরি করছে, এমন তথ্য পুলিশ এখন অবলীলায় সাংবাদিকদের দিচ্ছে। অথচ কিছুদিন আগেও এই পুলিশের শীর্ষ ব্যক্তিরা বলেছিলেন দেশে কোনো জঙ্গি নেই, যা আছে তা হলো ছিনতাইকারী। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদায় নিতে যাওয়া সালাউদ্দিন আহমেদের মতে এগুলো হলো উগ্রবাদ, যেটি ছিল সেটি আওয়ামী লীগের নাটক। এখন প্রশ্ন উঠেছে, দেশে যদি জঙ্গি নাই থাকে তাহলে 2006 সালে মুম্বাই ট্রেনে, 2013 সালে বোস্টন ম্যারাথনে কিংবা 2016 সালে নিউ ইয়র্কে হামলা চালানোর জন্য যে ধরনের প্রেসার কুকার বোমা ব্যবহার করা হয়েছিল সেগুলো বাংলাদেশে কারা বানাচ্ছে? বোমাগুলো নিষ্ক্রিয় করার পর সেখানে পাওয়া আলামতে দেখা যাচ্ছে বাংলাদেশে উৎপাদিত ব্যাটারি বোমাগুলোতে ব্যবহৃত হয়েছে। সবশেষ 13ই আগস্ট এশিয়া পোস্টের সংবাদে বলা হয়েছে, ঢাকার কেরানীগঞ্জ ও সাভারের বিভিন্ন এলাকায় তৈরি করা বিভিন্ন বোমার মধ্যে অন্তত 100টি প্রেসার কুকার বোমা ছিল বলে দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এসব বোমার অধিকাংশই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্র। পুলিশ বলছে তাদের উদ্দেশ্য একযোগে পুলিশ সদস্য কিংবা এমন কোন প্রতিষ্ঠান অথবা জনবহুল স্থানে হামলা করা যাতে দেশ ও সরকার বেকায়দায় পড়ে। এশিয়া পোস্টের খবরটিতে বলা হয়েছে, প্রেসার কুকার বোমার বিষয়টি ঘিরে ঢাকা ও আশেপাশের এলাকার সার্বিক নিরাপত্তা নিয়ে খোদ পুলিশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বোমাগুলো উদ্ধার করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা না গেলে দেশের যে কোনো স্থানে বড় ধরনের নাশকতা ঘটতে পারে। কারণ এই প্রেসার কুকার বোমা দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ, তখনই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের এক প্রতিবেদনে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আরো উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সহায়ক যে সংস্থাটি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের উপর আরোপিত নিষেধাজ্ঞায় নজরদারি চালায়, তাদের সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা AQIS একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম এর এক প্রতিবেদনে ওই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি প্রকাশ হয়েছে 10ই আগস্ট। সদস্য রাষ্ট্রগুলোর মূল্যায়নের ভিত্তিতে 2025 সালের 15 ডিসেম্বর থেকে চলতি বছরের 9 জুন পর্যন্ত সময়কার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলোর দেওয়া তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংস্থাটির আল কায়েদা ও ইসলামিক স্টেটের উপর নিষেধাজ্ঞায় নজরদারি করা দল জানিয়েছে, গত বছরের 25শে নভেম্বর ভারতের দিল্লির লালকেল্লায় যে গাড়ি বোমা হামলা হয় সেটি চালায় আল কায়েদা ভারত উপমহাদেশ শাখা। আর তারা এখন বাংলাদেশেও সেল গঠনের চেষ্টা করছে। রক্তক্ষয়ী ওই হামলার পর ভারতের জাতীয় তদন্ত সংস্থা চলতি বছরের মে মাসে 10 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। এই 10 জন আনসার গাজাত উল হিন্দ নামে একটি দলের বলে উল্লেখ করা হয়। আর এ দলটির সঙ্গে আল কায়েদা ভারত উপমহাদেশ শাখার সংশ্লিষ্টতা আছে। ভারতীয় তদন্তকারীরা জানায় ওই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন ওমর উন নবী। তিনি ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয় মেডিসিন বিভাগের সহকারী প্রফেসর হিসেবে কাজ করেছেন। ওমর উন নবী এই বোমা হামলায় নিহত হন। ভয়াবহ ওই হামলায় সেদিন 11 জনের মৃত্যু হয়, অসংখ্য মানুষ আহত হন এবং সম্পদের ক্ষতি হয়। এখন এই হামলার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থা জানালো ওই হামলায় জড়িত ছিল আল কায়েদা ভারত উপমহাদেশ শাখা। নিরাপত্তা কাউন্সিলের সহায়ক সংস্থার এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আল কায়েদা ভারত উপমহাদেশ একটি বিক্ষিপ্ত গ্রুপ থেকে এখন একটি আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীতে রূপ নিচ্ছে। এর জন্য তারা বিভিন্ন জায়গায় লজিস্টিক এবং অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলছে। তারা বড় গ্রুপ হওয়ার বদলে বিকেন্দ্রীভূত ছোট দল ও বিক্ষিপ্ত হয়ে কাজ করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। আর এই সন্ত্রাসী সংগঠনের নেতারা বর্তমানে আফগানিস্তানের রাজধানী কাবুলে রয়েছেন। তাদের আফগানিস্তানের জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে, যা নির্দেশ করছে আল কায়েদা ভারত উপমহাদেশ শাখার সঙ্গে তালেবানের সম্পর্ক রয়েছে। এছাড়া তারা পাকিস্তানের ইত্তেহাদ উল মুজাহিদিন পাকিস্তান নামে একটি সন্ত্রাসী দলের শক্তি বাড়াতে কাজ করছে, যারা গত 9 মে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় একটি হামলা চালিয়ে 21 জনকে হত্যা করে।
নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থার এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আল কায়দা ভারত উপমহাদেশ শাখা এবং ইসলামিক স্টেট এখন রাসায়নিক এবং জৈব অস্ত্র তৈরির দিকে মনোযোগ দিয়েছে। এর মধ্যে ভারত এক চিকিৎসক সহ 3 জনকে গ্রেপ্তার করেছিল, যারা রিজিন নামক একটি বিষ তৈরির চেষ্টা করছিল। এ প্রসঙ্গে বর্ণার এক পর্যায়ে বাংলাদেশেও একিউআইএস এর সেল বা ছোট সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, সংগঠনটি বাংলাদেশকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। বিশ্লেষকেরা মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থার এই প্রতিবেদন কেবল দক্ষিণ এশিয়ার একটি সাধারণ রেফারেন্স নয়, বরং বাংলাদেশকে বিশেষভাবে এমন একটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে একিউআইএস সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য কাজে লাগানোর চেষ্টা করতে পারে। বিশ্লেষকেরা মনে করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থার এই প্রতিবেদন কেবল দক্ষিণ এশিয়ার একটি সাধারণ রেফারেন্স নয়, বরং বাংলাদেশকে বিশেষভাবে এমন একটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে একিউআইএস সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য কাজে লাগানোর চেষ্টা করতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান অসংখ্য সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দিচ্ছে এবং সেখানে তাদের কাজ করার ক্ষমতা প্রতিবেশী দেশগুলোর জন্য একটি স্থায়ী হুমকি। ফলে বাংলাদেশকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি আঞ্চলিক সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে এখানে দেখা হচ্ছে। সূত্রগুলো বলছে, আফগানিস্তানের সক্রিয় আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা বা একিউআইএস এর যথেষ্ট তৎপরতা বাংলাদেশে আছে। এই তথ্য প্রথম দেওয়া হয়েছিল 2017 সালে। ওই বছরের 23 ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছিল, আফগানিস্তানের ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন ডব্লিউ নিকোলসন তখন সরাসরি এই তথ্য জানিয়েছিলেন। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, একিউআইএস এর সাথে বাংলাদেশের অনুসারীদের সরাসরি যোগাযোগ আছে। একিউআইএস এর আঞ্চলিক তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে তখন জেনারেল নিকোলসন বলেন, বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে তারা উদ্বিগ্ন, কারণ বাংলাদেশে একিউআইএস এর প্রচুর তৎপরতার প্রমাণ তারা পেয়েছেন। এখন এ পর্যন্ত ব্রিক্স নয়, ব্রিক্সের আগেই ভারত যেতে চাইছেন তারেক রহমান। কেন ব্রিক্সের সম্মেলনে যোগ না দিয়ে আগে যেতে চাইছেন? অবশেষে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল আলমগীর। যদিও একদম শেষ মুহূর্ত পর্যন্ত এই পদে আরো বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছিল। এর পাশাপাশি বাংলাদেশে হঠাৎ করেই জঙ্গিদের বোমা উদ্ধার, গ্রেপ্তার, বেশ কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এর পেছনের কারণ কি? আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। শুরুতেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে কথা বলি। 28 জুলাই আমরা কিন্তু রূপান্তরের সত্যের পক্ষ থেকে প্রথম বলেছিলাম যে বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর। কারণ আমাদের কাছে খবর ছিল যে বিএনপির হাইকমান্ড থেকে মির্জা ফখরুল আলমগীরকে তখনই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, তার হেলথ চেক আপ করানো হয়েছিল, তার বাড়িতে পুলিশ প্রোটেকশন বাড়ানো হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু নাম শোনা গিয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করেছে বর্তমানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। যদিও জামাতে ইসলাম একজন প্রার্থী দিয়েছেন কর্নেল অলি আহমেদ, কিন্তু জামাতে ইসলাম চেয়েছিল মেজর হাফিজ যেন রাষ্ট্রপতি হয়, এবং সেক্ষেত্রে মেজর হাফিজকে দিয়ে জামাতে ইসলামের কিছু লং টার্ম প্ল্যান ছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে। আমরা যেটি বলেছিলাম, এবং বিএনপি শেষমেশ মির্জা ফখরুল আলমগীরের উপরেই আস্থা রেখেছে। একজন রাজনৈতিক ব্যক্তির, বিশেষ করে বিএনপির দৃষ্টিকোণ থেকে মির্জা ফখরুলের যে অবদান, সেই ক্ষেত্রে এই পদের জন্য তিনি অন্যতম দাবিদার ছিলেন এবং বিএনপি সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। এটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের একটি ভালো সিদ্ধান্ত। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে কেমন করবেন, কিংবা তার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, কেমন থাকবে, এই বিষয়গুলো ভিন্ন কথা। কিন্তু দলের পক্ষ থেকে দলের প্রতি নিবেদিত, প্রবীণ, অভিজ্ঞ এরকম একজনকে মনোনয়ন দেওয়ার এই যে বিষয়টি, এটি অবশ্যই বিএনপির জন্য মঙ্গলজনক হয়েছে বলে আমার ধারণা। অতীতে আমরা দেখেছি কোন রাজনৈতিক দল যখন তাদের রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, সেখানেই প্রবলেম হয়েছে। সেটা অতীতে আওয়ামী লীগের সেই
প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ কিংবা বিএনপির অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, দুজনেই কিন্তু যারা তাদের নির্বাচিত করেছিল তাদের পক্ষে কাজ করতে পারেনি। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের পারফরমেন্স ছিল খুবই পুয়ার, ওয়ারাজ আব্দুর রহমান বিশ্বাস বলেন কিংবা জিল্লুর রহমান বলেন, তাদের পারফরমেন্সটা ছিল অন্যরকম। তো সেই দৃষ্টিতে মির্জা ফখরুল আলমগীরের মনোনয়নটা বিএনপি পন্থী কিংবা এর বাইরেও দেখলাম অনেকেই সমর্থন করছেন। এবার তারেক রহমানের ভারত সফরে যাওয়ার কথা আমরাই বলেছি, আর অনেকেই বলেছেন যে তিনি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন, কারণ ভারত এসে তাকে অনুরোধ জানিয়ে গেছে, আমন্ত্রণ জানিয়ে গেছে। সার্জিও গোর যে এসেছিলেন তিনিও কিন্তু তারেক রহমানকে বলে গেছেন ব্রিক্স সম্মেলনে ভারতে যেতে। এবং ব্রিক্স সম্মেলনে গেলে যেটা হতো যে সাইড লাইনে বিশ্বের অনেকগুলো দেশের সরকার প্রধানের সাথে তার দেখা হবার সম্ভাবনা তৈরি হতো, নরেন্দ্র মোদীর সাথে হয়তো তার কথা হতো। কিন্তু এই তারেক রহমানের সমর্থক যে মিডিয়ার কিছু লোক আছে বা এর বাইরেও যে পাকিস্তানপন্থী যে ধারাটা আছে, তারা চাইছিল না যে তারেক রহমান ভারতে যাক, বিশেষ করে ব্রিক্সের সম্মেলনে যাক। এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান ভারত সফরে যেতে চান। এটি একটি, যেহেতু আমি আগেই বলেছি যে নরেন্দ্র মোদীর একটা ইনভাইটেশন কিন্তু তারেক রহমানের কাছে ছিল, যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী দিয়ে গিয়েছিলেন, এই ডক্টর জয়শঙ্করের মাধ্যমে যে নিমন্ত্রণ পত্রটি তিনি পেয়েছিলেন মোদীর পক্ষ থেকে, সেই আমন্ত্রণটাকেই এখন বাংলাদেশ সরকার মনে করেন যে এখনই যাওয়ার সময়। বাংলাদেশের পক্ষ থেকে 3টা ডেট দেওয়া হয়েছে, 26শে আগস্ট থেকে 28শে আগস্ট, 31শে আগস্ট থেকে 1লা সেপ্টেম্বর, অথবা 6ই সেপ্টেম্বর থেকে 8ই সেপ্টেম্বর। এর যে কোনো একটা স্লটে তারেক রহমান ভারতে সরকারি সফরে যেতে চান। এখন দিল্লি থেকে জানানো হবে যে কোন ডেটটা তাদের জন্য সুইটেবল, অথবা যেহেতু ব্রিক্স সম্মেলন সামনে, এই 3টির একটির মধ্যেও তারেক রহমান যেতে পারেন, অথবা দিল্লির পক্ষ থেকে নতুন কোনো তারিখ প্রস্তাব করা হতে পারে। যাই হোক, মোদ্দা কথা হলো তারেক রহমান ভারতে যাচ্ছেন, সেটা ব্রিক্স সম্মেলনে হোক, ব্রিক্সের আগে হোক বা পরে হোক। কেন যাচ্ছেন? এত ভারত বিরোধিতা, তার চারিপাশে সব ভারত বিরোধী লোকজন, ঢাকা না দিল্লি স্লোগানে সারাক্ষণ তারা মাতিয়ে রাখেন। সেই তারেক রহমান কেন ভারতে যাচ্ছেন? আমরা দেখেছি, আমি এখানে অনেকবারই বলেছি, সার্জিও গোর এসে কি বলে গেছেন, দীনেশ ত্রিবেদী কি বলেছেন, রয়ের প্রধান তার দলবল নিয়ে এসেছিলেন, তারা কি বলেছেন, এবং সবকিছু কিন্তু সেই ঘুরে ফিরে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জঙ্গি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা, এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হয়তো বাংলাদেশ একটি মধ্যবর্তী নির্বাচনের দিকেই যাচ্ছে। তো এটা নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরে কিন্তু বেশ গড়িমসি করছিলেন, কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গড়িমসি করার সুযোগ নেই, হয় করো নইলে পরিণতি ভোগ করো। তারেক রহমান ভারতে গেলে তাকে এই বিষয়গুলো নিয়েই কথা বলা হবে। এবং একটা জিনিস খেয়াল করেছেন যে শেখ হাসিনার সরকার, তার যে পররাষ্ট্রনীতি ছিল, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, যে সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়, এবং যে কারণে দেখা গেছে বাংলাদেশে কিন্তু ভারতীয় বিনিয়োগ আছে, যেমন রাশিয়ান বিনিয়োগ আছে, চায়নার বিনিয়োগ তো অনেক ছিল। আমেরিকাও কিন্তু বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে শেখ হাসিনার আমলে। আমেরিকার সাথে সম্পর্কে যতই টানাপোড়েন শেষ দিকে দেখা যাক, আমেরিকার কিন্তু প্রচুর ব্যবসা বাংলাদেশে ছিল। কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। একটা ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য যে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা দরকার, সেটা বাংলাদেশে এখন নেই। ন্যাচারালি ফরেন ইনভেস্টমেন্ট তেমন উল্লেখযোগ্য হারে আসছে না। এদিকে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়ে, তিনি সবাই জানেন যে তিনি আমেরিকার পেইড এজেন্ট বলা যায়, যে আমেরিকার এজেন্ট হিসেবে তিনি কাজ করেন, তিনি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেন, আবার তিনি চায়নায় যে চায়নাকে সবকিছু দিয়ে আসেন, আবার তিনি ভারতে ট্রানজিটে বৈঠক করে ভারতকেও সবকিছু দিয়ে আসেন। অর্থাৎ ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে
এমন গুবলেট পাকিয়েছে যে পুরা তারেক রহমানের সরকারকে কিন্তু খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। তার উপরে আমেরিকাও ক্ষুব্ধ, চায়নাও ক্ষুব্ধ, ভারত তো বিশ্বাসই করে না। সো এইরকম একটা অবস্থায় তারেক রহমান ভারত যাবেন এবং ভারত থেকে তাকে যা বলা হবে সেটা তো আমরা ইতিমধ্যে আলাপ করেছি, এবং তাকে ফিরে এসে এই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলতে হবে, এই আইসিটির বিচারের নামে প্রহসন বন্ধ করতে হবে, শেখ হাসিনার ফেরার পথ এবং ফেরার পরে নিরাপত্তা এইগুলো নিশ্চিত করতে হবে, এবং বাংলাদেশে সবাই মিলে রাজনীতিটা করতে হবে। এবং এই যে এসেছিল, বলেছি 161 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে গেছিল, কোথায় কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে এসব বলেছিল, এবং 16ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল বোধ আমেরিকা এবং ভারতের পক্ষ থেকে যে এর মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা ব্যবস্থা নেবে। সুতরাং আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে কিন্তু এখন কিছু সরকারি পদক্ষেপ দৃশ্যমান হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় জঙ্গিদের আস্তানা চিহ্নিত হচ্ছে এবং বিভিন্ন বোমা উদ্ধার হচ্ছে, এই যে প্রেসার কুকার বোমা, পাইপ বোমা, আরো নানা রকমের বোমা। ইউনূস তো জঙ্গিদের ছেড়ে দিয়েছিল জেল থেকে। এই যে জেএমবির মামুন, বিশিষ্ট জঙ্গি বোমাবাজ, এই মামুন কিন্তু এখন মুক্ত, সে এইসব বোমা টোমা বানানোর অন্যতম কারিগর। তো এখন হঠাৎ খেয়াল করেছেন যে এরা গ্রেপ্তার হচ্ছে, এবং একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার স্বীকার করেছে, আরো 7 জন সন্দেহভাজন জঙ্গি সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মিডিয়ায় আসেনি, বাংলাদেশ সরকারের কেউ বলেনি। এই 7 জনকে বিশেষ বিমান পাঠিয়ে ভারত তাদের দেশে নিয়ে গেছে, অর্থাৎ এই 7 জন সন্দেহভাজন জঙ্গিকে বিশেষ বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ভারতই তাদের জিজ্ঞাসাবাদ করবে বা যা করার করবে। তাহলে এখন আমরা অপেক্ষা করি যে তারেক রহমান ভারতে যাচ্ছেন এবং ভারত থেকে কি বার্তা তিনি নিয়ে আসবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত।